বাংলাতে আপনাকে স্বাগতম জানাই। নিউজ মোমেন্ট বাংলাতে। সেলে 55 জন জিএম সিজিএম হয়েছেন, 3 জন আইএসপি থেকে, 6 জন ডিএসপি থেকে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ লক্ষ্মী মুর্মু 22 এর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাহালগাঁও সন্ত্রাসী হামলায় নিহত ঝালদার বাসিন্দা আইবি অফিসার মনীষ রঞ্জন মিশ্রের মরদেহ ঠিক দুপুর 12:30 তার বাড়িতে পৌঁছায়। আমাদের বিজ্ঞান কেন্দ্র রবীন্দ্র ভবনের সামনে একটি শোভাযাত্রার মাধ্যমে বসুন্ধরা দিবস উদযাপন করেছে। অগ্নিকাণ্ডের দ্বিতীয় দিনে বড় চেয়ারম্যান উৎপল সিনহা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করেছেন এবং তাদের সমস্যা শোনেন। বিকালে বাইক চুরি, হতবাক স্বাস্থ্যকর্মীরা। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. Start shipping with e-com delivery. For PIN code franchise courier contact. Please contact 9774030 1908857 to 7585971093. পশ্চিমবঙ্গের আসানসোল অঞ্চলে যখন তাপ চরমে, তখন শুক্রবার সকালে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন ঘটে। ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায় নিয়ামতপুর এবং কুলটি থানার আয়ত্তাধীন আসানসোল এলাকার কিছু অংশ। উজ্জ্বল রোদ এবং ক্রমবর্ধমান তাপমাত্রার মধ্যে কুয়াশার সূত্রপাত কেবল স্থানীয় মানুষকেই অবাক করেনি, বরং আবহাওয়াবিদদেরও ভাবতে বাধ্য করেছে। সকালে কয়েক ঘন্টার জন্য এলাকার দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল, যার ফলে পথচারী এবং চালকদের সমস্যা হয়েছিল। সাধারণত এপ্রিল মাসে, যেখানে তীব্র রোদ এবং আর্দ্র আবহাওয়া থাকে, সেখানে হঠাৎ করে এইভাবে কুয়াশার আবির্ভাব অবাক করার মতো ছিল। স্থানীয় মানুষ বলেছেন যে তারা বহু বছর পর এই সময়ে এমন আবহাওয়া দেখেছেন। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন স্থানীয় বায়ুমণ্ডলীয় চাপ, তাপমাত্রার দ্রুত পরিবর্তন এবং আর্দ্রতার উপস্থিতির ফলে হতে পারে। আপাতত আবহাওয়া বিভাগ আসানসোল এবং আশেপাশের এলাকায় তাপ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। সেলে 55 জন জিএম সিজিএম হয়েছেন, 3 জন আইএসপি থেকে, 6 জন ডিএসপি থেকে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল তাদের 55 জন কর্মকর্তাকে E7 থেকে E8 গ্রেডে পদোন্নতি দিয়েছে, যা 30 জুন 2024 থেকে কার্যকর হবে। এই কৃতিত্বের জন্য কোম্পানিটি পদোন্নতি প্রাপ্ত সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সঞ্জয় সিংহল এএসপি দুর্গাপুর থেকে আইএসপি বার্নপুর, প্রদীপ কুমার ভার্মা বিএসএল বোকারো থেকে বিএসএল বোকারো, চন্দ্রভূষণ বিএসএল গুয়াহাটি থেকে বিএসএল কিরিবুর এবং রাজেশ কুমার ঝা বিএসএল বোকারো থেকে বিএসএল বোকারো। সঞ্জয় ভট্টাচার্য সিটি রাঁচি থেকে সিটি রাঁচি, হরিশঙ্কর দুর্গাপাল সিএমও ওয়ার্ড আরও মুম্বাই থেকে সিএমও কলকাতা এবং সুদর্শন কালরা সিএমও এনআর আরও নতুন দিল্লি থেকে সিএমও কলকাতা। আইএসপিতে জিএম আনন্দ কুমার, বিএফের সিজিএম রক্ষণাবেক্ষণ গ্রাম প্রজেক্ট থেকে বিধানচন্দ্র দেবনাথ, সিজিএম প্রজেক্ট আইওএ এর সভাপতি সুশীল কুমার সুমন। পদোন্নতিপ্রাপ্ত সকল সিজিএম এবং সিএমওদের অনেক অভিনন্দন। সেলতে মোট 55
+3 সিজিএম এবং সিএমওদের পদোন্নতি দেওয়া হয়েছে, যা মোট 624 +37 এর প্রায় 9%। আইএনটিইউসিতে নেতা হরজিৎ সিং এবং বিজয় কুমার সিং ও সকলকে অভিনন্দন জানিয়েছেন। অজয় শর্মা জিএম পাওয়ার ডিস্ট্রিবিউশন থেকে সিজিএম পাওয়ারে যোগদান করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ লক্ষ্মী মুর্মু 22 এর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভুল ইঞ্জেকশনের অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখালেন রোগীর স্বজনরা। এই ঘটনায় তৃণমূল নেতাসহ স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবার সকালে সন্ধিপুর কাকসার বাসিন্দা লক্ষ্মী মুর্মু সন্তান প্রসব করেন। রাতে হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হলে তাকে ইঞ্জেকশন দেওয়া হয়। এরপর কম্পন শুরু হয় এবং কয়েক মুহূর্তের মধ্যেই লক্ষ্মী মারা যান। হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল বলেন, প্রতিটি মৃত্যুই দুঃখজনক, তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। উত্তেজনার মধ্যে পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছেছে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। বর্তমানে এলাকা জুড়ে আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে। পাহালগাঁও সন্ত্রাসী হামলায় নিহত ঝালদার বাসিন্দা আইবি অফিসার মনীষ রঞ্জন মিশ্রের মরদেহ ঠিক দুপুর 12:30 তার বাড়িতে পৌঁছায়। তার 12 বছরের ছেলে কফিনের সামনে অঝরে কাঁদতে শুরু করে। 6 বছর বয়সী মেয়েটির মুখ ও চোখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল, যে কিছুই বুঝতে পারছিল না। প্রায় অজ্ঞান স্ত্রীকে কোনোভাবেও ভেতরে আনা হয়েছিল। পুলিশ সুপার তাকে কাছে টেনে নিলেন। জনতা স্লোগান তুলল, মনীষ রঞ্জন দীর্ঘজীবী হোক। তার মরদেহ ঝাড়খণ্ডে পৌঁছেছে। সেখান থেকে ঝালদা তার বাড়িতে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি শহীদ আইবি অফিসার মনীষ রঞ্জন মিশ্রের মরদেহ একটি কফিনে করে তার বাড়িতে নিয়ে যান। প্রাক্তন রাজ্যমন্ত্রী শান্তিরাম মাহাতো এও এসেছিলেন। পুরুলিয়ার সাংসদ এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো উপস্থিত ছিলেন। আমাদের বিজ্ঞান কেন্দ্র রবীন্দ্র ভবনের সামনে একটি শোভাযাত্রার মাধ্যমে বসুন্ধরা দিবস উদযাপন করেছে। আজকের সভার বক্তারা হলেন যথাক্রমে ডক্টর প্রকৃতিশ নন্দী, জয়রাম শর্মা, অধ্যাপক সুব্রত মণ্ডল, অধ্যাপক সুজিত পাঞ্জা, অধ্যাপক চন্দন ব্যানার্জি, ডক্টর স্বপ্না চট্টরাজ এবং রাজ্য কমিটির সদস্য কিংসুক মুখার্জি মহাশয়। আসুন বক্তৃতার কিছু অংশ শুনি। জানাই আমার বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমার যারা পূর্ববর্তী বক্তা ছিলেন তারা বিশদে সমস্ত বিষয়টায় আলোচনা করেছেন। তাদের সমস্ত বক্তব্যের সঙ্গে আমি সহমত। যেটা আমার বলার সেটা হলো যে আমাদের এই এখন বৈশাখ মাসে বা এপ্রিল মাস চলছে এখন, যেটা আমাদের আবহাওয়াবিদরা বলেছেন যে এই এপ্রিল মে এই 2 মাস জুড়ে যে তাপপ্রবাহ বা তাপমাত্রা বাড়বে তার ব্যাপারে আমাদের সতর্ক হতে। তো সেই সতর্ক ব্যাপারে আমরা কি ভাবনা চিন্তা করছি, আমরা এখন যে ভাবনা চিন্তা করব তার ফল নিশ্চয়ই আমরা হাতে হাতে পাবো না। তার জন্য আমাদের অনেক আগের থেকেই পূর্ব পরিকল্পনা করেই এগোতে হয়। যেটা চন্দনদা বলে গেলেন যে নীতির প্রশ্ন, হ্যাঁ, রাষ্ট্রের যে নীতি, যে আইনগুলো আছে সেই আইনগুলো তো নিশ্চয়ই পরিবর্তন হওয়া দরকার। বিশেষ করে চিহ্নিত হয়ে রয়েছে যে 22 এপ্রিল এই তারিখটি, এটি খুব সম্ভবত পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ প্রতিবাদী আন্দোলনের দিবস। কথাটাকে আবারও বলছি, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ একটা ধর্মনিরপেক্ষ বা সেকুলার প্রতিবাদী দিবস। প্রতিবাদটার উদ্দেশ্য কিন্তু সরাসরি হয়তো রাজনৈতিক নয় বা কোনো বিশেষ, আমরা প্রতিবাদ বলতে যেটা বুঝি
মিটিং মিছিল বলতে যেটা বুঝি সেটা হচ্ছে বিশেষ কোনো রাজনৈতিক ক্ষমতা দখল, একটা রাজ্যের বা একটা রাষ্ট্রের সিংহাসন বা মসনদে কারা বসবে তাদের জন্য। কিন্তু এই আন্দোলনের যে অভিমুখ বা যে গতিমুখ সেটি সম্পূর্ণ অনন্য। সেটি শুধুমাত্র এই প্রজন্মে আমরা যারা রয়েছি শুধুমাত্র আমাদের জন্য নয়, আগামী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার যাতে দিতে পারি বা একটা সুন্দর মুক্ত একটা শান্ত নির্মল পৃথিবী যাতে তাদের হাতে তুলে দিতে পারি, সেই শিশুদের বাসযোগ্য করে যাওয়ার মতো পৃথিবীকে আমরা যারা এটা পুনরুদ্ধার করতে পারি বা এটা যেন আমরা টিকিয়ে রাখতে পারি তারই আন্দোলন। সুতরাং এই আন্দোলনের গতিমুখ বা এর উদ্দেশ্য অন্যান্য যে সমস্ত রাজনৈতিক আন্দোলন তার থেকে সদ্বৈব পৃথক বলে আমি মনে করি। এটি প্রথম। আপনারা শুনে এসেছেন যে বা এর আগেও আলোচিত হয়েছে যে এই যে বিশ্ব আমরা বসুন্ধরা দিবস বা আর্থ ডে বলছি, এই আর্থ ডে ইসিএল চেয়ারম্যান কাম ব্যবস্থাপনা পরিচালন শ্রী সতীশ ঝা রাজমহল এলাকা পরিদর্শন করেছেন। প্রথমে ইসিএল এর চেয়ারম্যান কাম ব্যবস্থাপনা পরিচালককে রাজমহল এলাকার আঞ্চলিক মহাব্যবস্থাপক শ্রী এন স্বাগত জানান। বীরকে ফুলের তোড়া উপহার দিয়ে এটি সম্পন্ন করা হয়। এরপর তিনি রাজমহল প্রকল্পের আওতাধীন তালঝাড়ি প্যাচ, পাহাড়পুর প্যাচ, বাঁশডিহা প্যাচ, লোহান্দিয়া প্যাচ এবং বিএলএস সাইট পরিদর্শন করেন। এরপর চেয়ারম্যান কাম ব্যবস্থাপনা পরিচালক 28,000 লিটার ধারণ ক্ষমতার দুটি জলের ট্যাঙ্কার উদ্বোধন করেন। এরপর মিস্টার মেকন কর্তৃক নির্মিতব্য 10 MTY বার্ষিক ধারণ ক্ষমতার CHP পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। এই অনুষ্ঠানে আঞ্চলিক মহাব্যবস্থাপক শ্রী এন নায়ক ছাড়াও প্রকল্প কর্মকর্তা রাজমহল ওসিপি শ্রী সতীশ মুরারি, প্রকল্প কর্মকর্তা শ্রী সঞ্জয় কুমার এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডের দ্বিতীয় দিনে বড় চেয়ারম্যান উৎপল সিনহা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করেছেন এবং তাদের সমস্যা শোনেন। অগ্নিকাণ্ডের কারণে অনেক কুঁড়েঘর এবং কোয়ার্টারের গৃহস্থালির জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। কাপড়, বিছানা, শিশুদের বই, রেশন কিছুই অবশিষ্ট ছিল না। ছাদ এবং সুযোগ সুবিধা না থাকায় মানুষ খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছে। প্রশাসন বর্তমানে আগুন লাগার কারণ তদন্ত করছে। শর্ট সার্কিটকে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। অগ্নিকাণ্ডের পর স্থানীয় বাসিন্দা এবং সমাজকর্মীরা তাৎক্ষণিক ত্রাণ বিতরণ করেছেন। অগ্নিকাণ্ডের পর অনেকেই পুরানো কাপড়, খাদ্য সামগ্রী এবং তাঁবু ইত্যাদি সংগ্রহ করে ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছেন। বড় সভাপতি উৎপল সিনহা বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা, তবে আমরা ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সরকারি সহায়তা প্রদান করব। ত্রাণ সামগ্রী, পোশাক, রেশন এবং আশ্রয়ের ব্যবস্থা অবিলম্বে করা হবে। আমি নিজেই বিষয়টি পৌর কর্পোরেশনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে জানাবো। অ্যাম্বুলেন্সে চুরির সংবাদ ধরুন। স্থানীয় লোকদের কাছ থেকে এটি সম্পর্কে শোনা যায় কি একটা স্টিলের লোহা বার করে ওরা নিয়ে যাচ্ছিল, ওটা আমরা চেক করলাম, তখন এখানে ধরা পড়লো। এই অ্যাম্বুলেন্সে গাড়ি থেকে পাওয়া গেলাম, এই শামসার 3 নম্বর গেট থেকে। জামুড়িয়া, বিজয়নগর, এই আমাদের ধাসনা গ্রাম 3 নম্বর গেট থেকে, শামসার 3 নম্বর গেট থেকে চুরি হচ্ছে ঘটনা। ও 7টা 15 বারবার আসে, দীর্ঘদিন পেরেছে, বারবার পেরেছে, ওই জন্য আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি। অ্যাম্বুলেন্স মারুতি ভ্যান অ্যাম্বুলেন্স ছিল, আমরা দীর্ঘদিন থেকে পার হচ্ছে, ওই জন্য আমরা চেক করলাম যে কী কারণে পার হচ্ছে। কোনো রোগী নিয়ে যাচ্ছে না, সন্দেহ করলাম বারবার কী জন্য যাচ্ছে। গাড়ির মধ্যে লোহা ছিল, লোহা ভাল্ব ছিল। আমার নাম চন্দন বল।
বিকালে বাইক চুরি, হতবাক স্বাস্থ্যকর্মীরা। রূপনারায়ণপুরে প্রকাশ্য দিবালোকে একটি বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 24শে এপ্রিল সকাল 8:30টার দিকে স্টেশন রোডের নান্দনিক হলের কাছে একটি বাড়ির সামনে থেকে হঠাৎ একটি বাইক উড়ে যায়। স্থানীয় স্বাস্থ্যকর্মী সুজিত চন্দ্র মাঝিরের বাইকটি হাতে নিয়ে দুষ্কৃতী পালিয়ে যায়। এই ঘটনায় তিনি রূপনারায়ণপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। সুজিতবাবু জানান, তিনি তার মেডিকেয়ার ফার্মেসির সামনে হিরো সুপার স্প্লেন্ডার ব্ল্যাক নাম্বার WB38AJ8395 রাখার জন্য ছোটোখাটো কাজে ব্যস্ত ছিলেন। ফিরে এসে দেখেন বাইকটি নেই। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে 9 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শিলিগুড়ির ফকদই বাড়ি এলাকা থেকে 80 ঘর ফাঁড়ি পুলিশ 3 নাবালক সহ 9 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে, যার মধ্যে একজন ভারতীয় রয়েছে। অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে তারা যে বাড়িতে থাকতো সেই বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন যতীন চন্দ্র রায় 56, বাউল রানী 54, বালু চন্দ্র রায় 40, গোলাপী রানী 30, ঝর্ণা রানী 34, সঞ্জীব রায় 19 এবং নির্মল মজুমদার 60। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে এই দলটি ইসলামপুর হয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল। তারা গত 1 মাস ধরে শিলিগুড়ি পূর্ব বাইপাসের কাছে একটি ভাড়া বাড়িতে থাকছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে সকলকে গ্রেপ্তার করে। অবৈধ প্রবেশ ও পাসপোর্ট আইনের প্রাসঙ্গিক ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের সকলকে জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়েছে। এখন সেই মুহূর্তের SMS এর সময়। যুদ্ধ যদি মিথ্যা দিয়ে শুরু করা যায় তবে সত্য দিয়ে থামানো যায়। দয়া করে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 0341355180 3।